বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম পৃথিবীতে কেউই অমর নয়। অনেক দিন আগে বোধিসত্ত্ব হিমবন্ত প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। একদিন তিনি একটি অশ্বত্থ গাছের ছায়ায় তপস্যায় মগ্ন ছিলেন। সে সময় তিনি দেখতেন জম্বুদ্বীপবাসীদের অবস্থা, তারা কে কেমনভাবে দিন কাটায়। তখন পোতালীনগরের রাজা ছিলেন অশোক। তিনি ছিলেন খুব সাহসী ব্যক্তি। তার পত্নীর নাম ছিল উর্বরী। উর্বরী ছিলেন খুব সুন্দরী। রাজা অশোক তাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন। তাকে এক মুহূর্ত না দেখে তিনি থাকতে পারতেন না। একদিন সকালে রাজা ঘুম ভেঙে দেখলেন উর্বরী ঘুমের মধ্যেই মারা গেছেন। রাজার মন খুব খারাপ হয়ে গেছে। গভীর শোকে তিনি খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু ছেড়ে দিলেন। দিন রাত শুধু চোখে জল ফেলেন। রাজা অশোক তার পত্নীর মৃতদেহটিকে একটি ডোঙার মধ্যে রেখে দিলেন। উর্বরী সারা গায়ে আরক মাখিয়ে ডোঙাটিকে খাটের নিচে রেখে দিলেন। বোধিসত্ত্ব জ্ঞান চক্ষু মিলে সব কিছুই দেখতে দেখতে হঠাৎ চমকে উঠলেন। দেখলেন রাজা অশোক পত্নী বিয়োগের শোকে মৃতপ্রায়। এসব দেখে বোধিসত্ত্বের মন কেঁদে উঠল। মনে মনে ভাবলেন রাজা অশোকের কষ্ট যে করেই হোক দূর করতেই হবে। এই ভেবে তিনি তপস্যা বলে আকাশে উঠে এলেন এবং তারপর বারাণসীর রাজার সুন্দর বাগানের মধ্যে সমাধিস্থ হলেন। রাজার বাগানে এক ব্রাহ্মণ তখন ফুল তুলছিলেন। ব্রাহ্মণ বোধিসত্ত্বকে দেখতে পেয়ে দুহাত জোর করে প্রণাম করে বললেন, প্রভু আপনি এখানে? বোধিসত্ত্ব তাকে আশীর্বাদ করে বললেন, আপনি আমার একটি প্রশ্নের জবাব দিতে পারেন? ব্রাহ্মণ বললেন, আজ্ঞে বলুন প্রভু। আচ্ছা, তোমাদের রাজা ধার্মিক? ব্রাহ্মণ তখন রাজার উদ্দেশ্যে দুহাত কপালে তুলে বললেন, ধার্মিক তো বটেই, বিনয়ী ও ভদ্রও বটে। তবে অকালে পত্নী বিয়োগ হয় তিনি শোকে আহার নিদ্রার সব কাজকর্ম ত্যাগ করেছেন। ব্রাহ্মণ হাঁটু মুড়ে বসে বোধিসত্ত্বকে বললেন, প্রভু আপনি একমাত্র তাকে রক্ষা করতে পারেন। বোধিসত্ত্ব স্বর্গীয় হাসি মুখে এনে বললেন, দেখো ব্রাহ্মণ, তোমাদের রাজার সঙ্গে তো আমার পরিচয় নেই। তোমাদের রাজা যদি আমার কাছে একবার আসে তবে আমি বলে দিতাম তার পত্নী এখন কোথায় আছেন। এমনকি তার সঙ্গে তার কথাও বলিয়ে দিতে পারতাম। খুশিতে ব্রাহ্মণের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিনয়ী স্বরে বললেন, প্রভু তাহলে আমি রাজাকে নিয়ে এসে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বোধিসত্ত্ব ঘাড় নেড়ে সম্মতি জানালেন। ব্রাহ্মণ রাজার কাছে এসে বোধিসত্ত্বের আগমনের কথা জানিয়ে সব কিছু বললেন। ব্রাহ্মণের কথা শুনে রাজা এক মুহূর্ত দেরি না করে রথে চড়ে বোধিসত্ত্বের কাছে চলে এলেন। বোধিসত্ত্বের সামনে হাত জোড় করে ব্যাকুল স্বরে রাজা জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ আমাকে যা কিছু বলেছেন সব কি সত্যি? বোধিসত্ত্ব হেসে বললেন, ব্রাহ্মণ আপনাকে ঠিকই বলেছেন মহারাজ। আপনার পত্নীর পুনর্জন্ম হয়েছে প্রভু। এই বাগানে আপনার পত্নী গোবরে পোকা হয়ে জন্মেছে। এই কথা শুনে রাজা চিৎকার করে উঠলেন, না না, এ কখনোই হতে পারে না, আমি বিশ্বাস করি না। বোধিসত্ত্ব মৃদু হেসে বললেন, মহারাজ আপনার পত্নী একসময় অসৎ কাজ করেছিলেন, তাই এ জন্মেই পোকা হয়ে জন্মেছেন। মহারাজ আবার চিৎকার করে গোবরে পোকাকে বললেন, ওহে গোবরে পোকা, একবার মহারাজের সামনে এসো দেখি। বোধিসত্ত্ব তপস্যার শক্তিতে গোবরে পোকাগুলোকে ধীরে ধীরে মহারাজের সামনে আসতে লাগলো। তার মধ্যে প্রথম দুটো রাজাকে দেখিয়ে বোধিসত্ত্ব বললেন, এই পিছনটারই আপনার পত্নী। তবুও রাজার বিশ্বাস হলো না। বোধিসত্ত্ব তখন শক্তি বলে গোবরে পোকাটাকে কথা বলার শক্তি দিয়ে তারপরে ডাকলেন, উর্বরী। গোবরে পোকা বোধিসত্ত্বের দুহাত দূরে থেকে থামলেন। আদেশ করুন প্রভু। আগের জন্মে তোমার নাম কি ছিল? উর্বরী প্রভু। অশোক রাজা তোমার কে ছিলেন? গোবরে পোকা বললেন, স্বামী। বোধিসত্ত্ব তখন আবার প্রশ্ন করলেন, আচ্ছা এবার বলো তো, তুমি কাকে বেশি ভালোবাসো, অশোক রাজাকে না তোমার অঙ্গের গোবর পোকাটাকে? গোবরে পোকা বললেন, প্রভু অশোক রাজা পূর্বজন্মে আমার স্বামী ছিলেন, এখন কেউ নেই। প্রয়োজনে আমার এ জন্মের স্বামী গোবরে পোকার জন্য অশোক রাজকে দংশন পর্যন্ত করতে আমি পিছুপা হব না। সব শুনে রাজার মনের ভুল ভাঙল। বোধিসত্ত্বকে কথা এবার তার বিশ্বাস হলো। তারপর তিনি অনুচরদের আদেশ দিলেন,
এই মুহূর্তে খাটের নিচে রাখা রানীর শবদেহ যেন দাহ করা হয়। তারপর তিনি গঙ্গা স্নান করে বোধিসত্ত্বের আশীর্বাদ নিয়ে আবার রাজ্য শাসনে মন দিলেন। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।